Assalamu alaikum. Hello viewers, you are welcome to this live class. প্লিজ আপনারা লাইভে যুক্ত হতে থাকেন। আজকের লাইভ ক্লাসে আমি আপনাদেরকে আসলে দেখাতে চাই নাউন ফ্রেজ কিভাবে আমরা গঠন করব এবং নাউন ফ্রেজ গঠন করা মানে শিখে আমাদের লাভটা কি এবং আমরা এটা বাক্যে কিভাবে প্রয়োগ করব। বড় বড় সেন্টেন্স তৈরিতে নাউন ফ্রেজের কন্ট্রিবিউশনটা কি, ঠিক আছে, মানে নাউন ফ্রেজ থেকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও গঠন করতে পারি। তো সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে অবশ্যই নাউন ফ্রেজ গঠন করা শিখতে হবে, নাউন ফ্রেজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। আসসালামু আলাইকুম। যাক, সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। নাউন ফ্রেজে কাজ হচ্ছে, দেখেন, নাউন ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যা নাউনের কাজ করবে। সেটা একটা ওয়ার্ড হতে পারে, আবার একাধিক ওয়ার্ড। নর্মালি ট্রেডিশনাল গ্রামার অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, দ্যাট ফাংশন অ্যাজ নাউন। তো যেমন দেখেন আমরা ওয়ান বাই ওয়ান দেখতে থাকি। এখানে দেখেন আই রিকমেন্ড, তার আগে একটা বিষয় বলে নি, দেখেন আই লাভ ইউ। এখানে এইটা একটা ব্যক্তি, এইটা একটা ব্যক্তি, ভালো কথা। বলা হচ্ছে মাই ব্রাদার লাইকস হার, লাইকস ইউর সিস্টার, ধরেন ইউর সিস্টার। এইটা দেখেন সাবজেক্ট হয়েছে কি, এটা নাউন ফ্রেজ, পারসন কিন্তু একজনই, ঠিক আছে। মাই ব্রাদার লাইকস ইউর সিস্টার। এখন এই জায়গায় আমরা একজন যেহেতু হি ব্যবহার করতে পারি, হি লাইকস হার, ইউর সিস্টার হার। ইকুইভ্যালেন্ট দেখেন আর কি, এটা বোঝানো হলো। তো এক্ষেত্রে এটাও কিন্তু নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউন ফ্রেজ নাই। তো এক্ষেত্রে এই যে সাবজেক্ট অবজেক্টে এক এক ওয়ার্ড থাকলো, এরা ফ্রেজ হতে পারে। তাহলে আমরা শুরু করি। দেখেন আই রিকমেন্ড দ্য বুক, তাহলে এটা কি, এর অবজেক্ট। বা এখন এই বইটা রিকমেন্ড করি কাকে, ঠিক আছে, অল মাই স্টুডেন্টস। ধরেন কোন টিচারই বলতেছে যে আপনার মাস্টার বইটা, দা বুক মাস্টারই হলো, ধরেন মাস্টার বইটা, ঠিক আছে, আমার সকল ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে আমি কি করি, সুপারিশ করি কেনার জন্য। তাহলে এটা দেখেন রিকমেন্ড, এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে অবজেক্ট হিসেবে কি বসছে, নাউন ফ্রেজ। এটা দেখেন ইনডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত আগে বসে, ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত আগে বসে, কিন্তু যদি আমরা পরে ব্যবহার করি সেক্ষেত্রে এর আগে প্রিপোজিশন টু বা ফর আসে। যেমন দেখেন হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক, সে আমাকে দিল, কাকে দিল, আমাকে, মানে কি দিল, একটা বই। তাহলে এই যে ইনডাইরেক্ট অবজেক্ট হয় সাধারণত ডাইরেক্ট অবজেক্টের রিসিভার মানে গ্রহীতা, মানে ডাইরেক্ট অবজেক্টটা। তাহলে কি দিল, এ বুক, এ বুক, এ প্লাস বুক মানে কি ডিটারমিনার বা আর্টিকেল প্লাস নাউন, কমন নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ। তো ডাইরেক্ট অবজেক্ট, তো ডাইরেক্ট অবজেক্ট যদি আবার আমরা আগে লিখি, এখানে দেখেন ডাইরেক্ট অবজেক্ট আমরা আগে লিখেছি, এই যে ডাইরেক্ট অবজেক্ট। তো সেক্ষেত্রে কি হবে, ইনডাইরেক্ট অবজেক্টটা পরে আসবে। যেমন আবারও বলে নি, হি গেভ মি এ বুক, অথবা হি গেভ এ বুক টু মি, গেভ এ বুক টু মি। এই যে দেখেন আগে সে কাকে দিল, আমাকে দিল। যদি জন্য বুঝায়, সে আমার জন্য একটা ফোন কিনলো, ঠিক আছে, হি বট এ ফোন ফর মি, সেক্ষেত্রে ফর হবে। তো ইনডাইরেক্ট অবজেক্ট যদি আমরা পরে লিখি সেক্ষেত্রে কি হবে, আমাদের ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু অথবা ফর প্রিপোজিশন বসাতে হবে। তো নাউন ফ্রেজের বিষয়টা দেখেন, এই যে ডিটারমিনার প্লাস কমন নাউন বা কাউন্টেবল নাউন, এইটা একটা নাউন ফ্রেজ। এখানে দেখেন অল মাই স্টুডেন্টস, ঠিক আছে, এটা হচ্ছে ইনডেফিনিট, ঠিক আছে, ডিটারমিনার, আর এটা হলো ডেফিনিট। তো ইনডেফিনিটটা আগে আসবে। যেমন অল হিজ মানি ইজ লস্ট, তার সব টাকা হারিয়ে গেছে, ঠিক আছে, সবগুলা বই মিসিং, ঠিক আছে, অল দা বুকস আর মিসিং। তাহলে কি হবে, সাধারণত যেগুলো ইনডেফিনিট, ঠিক আছে, সেগুলো আগে আসে, অনির্দিষ্ট, যে ডিটারমিনার গুলো দ্বারা অনির্দিষ্টতা বোঝায়, আর এই যে নির্দিষ্টতা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই যে ডেফিনাই,
এটা পরে আসবে, অল মাই স্টুডেন্ট। তাহলে ডিটারমিনার ডিড প্লাস নাউন, এখানে এটা প্লুরাল, ঠিক আছে, নাউন সিঙ্গুলার হোক প্লুরাল হোক, তাহলে এটা কিন্তু ডিটারমিনার, এটা প্রি ডিটারমিনার, এটা হচ্ছে পোস্ট ডিটারমিনার। যদি তিনটা থাকতো, দেখেন অল দা বুকস আর মিসিং, তাহলে অল দা বুকস, এখন আমি এখানে অল দা বুকস এর জায়গায় আমি বলতেছি ধরেন 5টা বই, অল দা 5 বুকস আর মিসিং। তাহলে এই যে এটা পুরোটা ডিটারমিনার, এখানে যেটা সামনে আছে সেটা হচ্ছে প্রি ডিটারমিনার, যেটা মাঝখানে আছে, ঠিক আছে, সেন্ট্রাল ডিটারমিনার, লাস্টে যেটা আছে এটা হচ্ছে পোস্ট ডিটারমিনার, মানে ডিটারমিনার প্লাস নাউন, এটা ডিটারমিনারের জায়গা, তার মানে এটা নাউন ফ্রেজ। ডিটারমিনার প্লাস নাউন হওয়া মানে সেটা কি হবে, নাউন ফ্রেজ হবে। এখন ডিটারমিনারের মধ্যে কি কি আসে, আর্টিকেল আসে, পসেসিভ আছে, তারপরে এই যে নিউমেরাল গুলো যেগুলো সংখ্যাবাচক 1 2 3 4, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে যেগুলো দ্বারা কি বলবো যে জেনারেল ডিটারমিনার গুলো দ্বারা অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ বোঝায়, ঠিক এইগুলো আপনারা এই সংক্রান্ত ডিটারমিনার মাস্টার বইয়ের নাউন অংশের যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের শুরুতে ডিটারমিনার সংক্রান্ত বিস্তারিত আলোচনা আছে, সেক্ষেত্রে বিষয়টা আপনাদের জন্য আরো পরিষ্কার হয়ে যাবে। ডিটারমিনারের অর্ডারটা আমরা কিভাবে ব্যবহার করব, কে আগে বসবে কে পরে বসবে। তো এখন যেটা বলার কারণ যে নাউন ফ্রেজ জানলে আমাদের কি হবে, দেখেন নাউন ফ্রেজ হিসেবে আমরা অবজেক্ট ব্যবহার করলাম, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আই রিকমেন্ড দিস বুক, এই যে দেখেন টু এনিওয়ান, এখন দেখেন এনিওয়ান, তো এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট নাউন ফ্রেজ, ঠিক আছে, কারণ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন ফ্রেজ। এখন দেখেন এনিওয়ান ইন্টারেস্টেড ইন ইংলিশ গ্রামার, এটা পুরোটা মিলিয়েই কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট, এটাও নাউন ফ্রেজ। এখান থেকে আবার যদি আমরা আন্ডারলাইন করি, দেখেন এটা পুরোটাই নাউন ফ্রেজ, ঠিক আছে, এটা পুরোটাই নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। দেখেন এখন আমরা এখান থেকে যদি বলি ইন্টারেস্টেড ইন ইংলিশ গ্রামার, এইটা কিন্তু আবার যত পাস্ট পার্টিসিপল আছে এটা মডিফাই করতেছে এটাকে, এটা হবে আবার কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে কি প্রোনাউনের পরবর্তীতে যেমন সামথিং স্পেশাল ইন ইট, এনিথিং স্পেশাল ইন ইট, এই যে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন যুক্ত যে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, এটা মিলিয়ে কিন্তু আবার কি হবে, নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন প্রোনাউনের পরে যদি অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, তারপরে প্রিপোজিশন থাকুক যা খুশি থাকুক, এটা পুরোটা মিলিয়ে নাউন ফ্রেজ। আর যদি এই প্রোনাউনটাকে আমরা বাদ রাখি, এখান থেকে এটুকু হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন এখানে দেখেন এটুকু আবার কিন্তু নাউন ফ্রেজ, ঠিক আছে, দুটা নাউন ইংলিশ গ্রামার, এইটা কিন্তু আবার নাউন ফ্রেজ, এ বসেছে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে নাউন ফ্রেজ, অবজেক্ট, সাবজেক্ট। এখন সাবজেক্ট দেখি, এখানে দেখেন দা কান্ট্রি, এটা এই হ্যাজ রিজিউমড এই ভার্ব ফ্রেজের সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে ডিটারমিনার প্লাস নাউন, তাহলে কি হচ্ছে এটা নাউন ফ্রেজ। রিজিউমড, ঠিক আছে, আবার পুনরায় মানে কি শুরু করেছে, কি করেছে, নরমাল অয়েল প্রোডাকশন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন হতে পারে, এই যে দেখেন ডাবল নাউন, ঠিক আছে, তাহলে এটাও কি নাউন ফ্রেজ। এখন এই নাউন ফ্রেজটা কি হয়েছে, আমরা পেলাম সাবজেক্ট, ঠিক আছে, ভার্ব ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, কিন্তু নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, অবজেক্ট, ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন অয়েল প্রোডাকশন, এটাও কিন্তু এটা অবজেক্ট, অবজেক্ট হিসেবে রিজিউম শুরু করা, কি শুরু করা, এটা কি অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব হলে কি হবে, অবজেক্ট নিবে, আর ট্রানজিটিভ ভার্ব অবশ্যই ডাইরেক্ট অবজেক্ট নিবে, ডাইরেক্ট অবজেক্ট ছাড়া ট্রানজিটিভ ভার্ব হতে পারবে না। যদি একটা মাত্র অবজেক্ট থাকে সেটা ব্যক্তিবাচক হলেও সেটা কি হবে, ডাইরেক্ট অবজেক্ট হবে, ইনডাইরেক্ট না। তাহলে পরের গুলো আমরা দেখি। এই যে দেখেন সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব। নো রিকালেকশন মানে স্মরণ নাই, রিকালেক্ট মানে স্মরণ করা, মনে করা, মনে নাই, তাহলে এই যে নোটা হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে, কোয়ান্টিফায়ার বলেন। তো এই যে এটা প্লাস নাউন। এখন দেখেন মিটিং হার, তাহলে এই যে জেরান, জেরান প্লাস অবজেক্ট, এটা কি, এটা হচ্ছে জেরান, ঠিক আছে, মিটিং হার। এখন মনে রাখবেন যে এটা কিন্তু নাউন ফ্রেজ,
আবার এখানে এটুকু নাউন ফ্রেজ, জেরান্ডিয়াল ফ্রেজ কাজ করে নাউন ফ্রেজ। এই যে অফ প্রিপোজিশনের কমপ্লিমেন্ট এইটা, ঠিক আছে, মডার্ন গ্রামার অনুসারে বলে কমপ্লিমেন্ট, ঠিক আছে। প্রিপোজিশন কোনো কাজ করা বোঝায় না, দ্যাটস ওয়াই এটা অবজেক্ট নেয় না মডার্ন গ্রামার অনুসারে, কিন্তু ট্রেডিশনাল গ্রামারে এটা এই প্রিপোজিশনের অবজেক্ট আর মডার্ন এটার কমপ্লিমেন্ট। তাহলে দেখেন এই যে নো রিকালেকশন, এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ। এখন দুটো নাউন ফ্রেজকে আমরা প্রিপোজিশন দিয়ে, ঠিক আছে, কি করতে পারি, পুরো একটা নাউন ফ্রেজ করতে পারি। কিভাবে দেখেন, যে আই হ্যাভ নো রিকালেকশন অফ মিটিং হার বিফোর, মানে কি পূর্বে তার সাথে আমার সাক্ষাতের, এখন এটা মডিফাই করতেছে মিটিং দিয়ে, এই পুরাটা মিলিয়ে যে আমার তার সাথে পূর্বে সাক্ষাতের কোনো কি মনে নাই। মানে তার সাথে যে আমার পূর্বে সাক্ষাৎ হয়েছে এটা স্মরণে নাই, তো এটা পুরোটাই নাউন ফ্রেজ। এটা কি হিসেবে বসছে, হ্যাভ এর অবজেক্ট হিসেবে। দেখেন নাউন ফ্রেজ জানা থাকলে যে আমার মনে নাই, কিসের মনে নাই, মিটিং হার, তার সাথে কখন, পূর্বে, তাহলে অফ মিটিং হার। দুটা নাউন ফ্রেজকে যুক্ত করতে গেলে আমাদের লাগতেছে প্রিপোজিশন। একইভাবে দেখেন আই হ্যাভ অ্যাবসলিউটলি নো রিকলেকশন অফ দ্য ইনসিডেন্ট। এখানে যেমন আমরা জেরান্ড ফ্রেজ দেখলাম, এটাও কিন্তু নাউন ফ্রেজ। আবার এখানে দেখেন এটাও নাউন ফ্রেজ, ডিটারমিনার প্লাস নাউন, এখানে দেখেন ডিটারমিনার প্লাস নাউন। এখন দুটো নাউন ফ্রেজকে এই প্রিপোজিশন অফ দ্বারা যুক্ত করছে, এটা পুরোটা মিলিয়ে আবার নাউন ফ্রেজ, ঠিক আছে। এটা মডিফাই করছে এই নাউন ফ্রেজকে। এবার আসেন আনএমপ্লয়েড, এটা সাবজেক্ট হিসেবে বসছে, যেমন এখানে আই সাবজেক্ট, এগুলো সাবজেক্ট, এরাও নাউন ফ্রেজ। হ্যাজ রিচড, এটা ভার্ব ফ্রেজ। এ রেকর্ড হাই, এখানে হাইটা কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ না কিন্তু। হাইয়ের নাউন ফর্ম সাধারণত ট্রেডিশনাল গ্রামার অনুসারে আমরা ফরমেশন অফ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হাই থেকে হাইট করি, ঠিক আছে, হাইলি অ্যাডভার্ব করি। হাইয়ের নাউন কি করি, হাইট, যেমন ওয়েস্ট থেকে ওয়েস্টেজ করি, কিন্তু হাই ওয়েস্ট এরা নিজেরাই নাউন হতে পারে। তো এ রেকর্ড হাই, ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরা নাউন ফ্রেজের গঠন, সেটা কি ডিট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, এটা হচ্ছে। তাহলে এখানে দেখেন মাই রিকলেকশন অফ ইভেন্টস, এই যে দেখেন এখানে একটা নাউন ফ্রেজ ধরেন, প্লুরাল নাউন মানে ধরেন নাউন ফ্রেজ, এইটা একটা নাউন ফ্রেজ, ডিটারমিনার প্লাস নাউন, এই যে এটাকে যুক্ত করলে এটা পুরো মিলিয়ে নাউন ফ্রেজ। এই যে দেখেন এটা এখন পুরোটা মিলিয়ে হলো নাউন ফ্রেজ। এ হইছে ডিপার্টস এর সাবজেক্ট, ঠিক আছে, ফ্রম হিজ, এই হিজ মানেই হলো, এই যে দেখেন এটার সাথে যে মাই রিকলেকশন মানে ফ্রম হিজ, হিজ রিকলেকশন, এই জায়গাতে শুধু হিজ বসিয়ে দিলেই হবে। এটার তুলনা কি, যে মাই রিকলেকশন অফ ইভেন্টস ডিফার ফ্রম হিজ, হিজ মানে এই পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে এটা, হিজ রিকলেকশন অফ ইভেন্টস, এই হিজ মানে কিন্তু হিজ রিকলেকশন অফ, এই জায়গায় খালি হিজ বসিয়ে দিলেই হবে। তো এইটাও নাউন ফ্রেজ। প্রোনাউন আমরা কেন ব্যবহার করি, নাউন বা নাউন ফ্রেজের রিপিটেশন এড়ানোর জন্য। আবারও বলি, আমরা প্রোনাউন ব্যবহার করি সাধারণত নাউন বা নাউন ফ্রেজের রিপিটেশন এড়ানোর জন্য। এই জায়গায় আমি যদি বলতাম যে মাই রিকলেকশন অফ ইভেন্টস ডিফার ফ্রম হিজ রিকলেকশন অফ ইভেন্টস, বিষয়টা অপ্রয়োজনীয়, মানে শব্দ বাহুল্যে দোষে দোষ্ট হতো, আবার আমার অপ্রয়োজনীয় শব্দ লিখা লাগতো। তো শুধু হিজ ব্যবহার করলেই এই পুরোটাই বোঝাচ্ছে যে হিজ রিকলেকশন অফ ইভেন্টস। ক্যান ইউ রিকমেন্ড মি এ গুড হোটেল, এই যে আমরা লিখে আসলাম, ঠিক আছে, ডিটারমিনার আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন ক্যান ইউ রিকমেন্ড, তুমি কি একটা হোটেল সুপারিশ করতে পারো, তো এটা কি নাউন ফ্রেজ, ভার্বের অবজেক্ট হিসেবে। তারপরে রিকমেন্ডেড ইউ, এই যে দেখেন উই রিকমেন্ডেড ইউ, এটা সরাসরি অবজেক্ট। এখন কি রিকমেন্ড, ঠিক আছে, ভালো কথা, এটা বসছে অ্যাডভার্বিয়াল হিসেবে, ঠিক আছে, টু বুক ইউর ফ্লাইট আর্লি। এটা ইনফিনিটিভ ফ্রেজ, এটাও কিন্তু নাউন ফ্রেজ। ওখানে আমরা যেমন জেরান্ড ফ্রেজ দেখে আসলাম যে আমরা রিকমেন্ড করি তোমাকে, কি করি, ঠিক আছে, হোয়াট, ঠিক আছে, এই ইনফিনিটিভ ফ্রেজটা বসে নাউন ফ্রেজ হিসেবে, বুক ইউর ফ্লাইট আর্লি, মানে আগে ভাগে তোমার ফ্লাইটটা বুক করার জন্য। হি রিকমেন্ডেড, এই যে দেখেন সে সুপারিশ করলো কি, রিডিং দা বুক, রিডিং দা বুক এর অবজেক্ট হিসেবে বসছে এই জেরান্ডিয়াল ফ্রেজ, মানে এটা নাউন ফ্রেজ। জেরান্ড আবার অবজেক্ট নিয়েছে, ঠিক আছে, জেরান্ডের মধ্যে যত ভার্বের কোয়ালিটিটা থাকে এই ভার্ব থেকে উৎপন্ন, তাই জেরান্ড অবজেক্টও নিতে পারে, আবার অ্যাডভার্ব বা এরপরে অ্যাডজেক্টিভও আসতে পারে, অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হতে পারে। তাহলে দেখেন হি রিকমেন্ডেড রিডিং দা বুক, সে বইটা পড়তে বললে, এখন দেখেন এখন রিডিংটা মানে বইটা পড়তে বললো কখন, এই যে বিফোর সিইং দা মুভি, মানে সিনেমাটা দেখার আগে, কখন, এটুকু হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল, ঠিক আছে। কিন্তু এই যে অ্যাডভার্বিয়াল গঠন করার আগে এটুকু আবার দেখেন সিইং দা মুভি, এটুকু নাউন ফ্রেজ, এ আবার এই বিফোর এর অবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু এটা পুরোটা মিলিয়ে আবার হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
তাহলে নাউন ফ্রেজের গঠন যদি আমরা জানি তাহলে কি করতে পারবো আমরা, যেমন সহজ একটা উদাহরণ দেখে আপনাদেরকে। দ্য বুক, দেখেন নাউন ফ্রেজ, ইন দ্য on the table, the table is mine, is mine এই যে আগে যেমন হিজ ব্যবহার করলাম এই যে এর পরিবর্তে, তেমনি এই যে is mine মানে মাই বুক, ঠিক আছে। দা বুক মানে মাইন মানে মাই বুক, এই বুকটাকে আমি আর রিপিট করলাম না। আবারও বলি, আমরা প্রোনাউন গুলো সাধারণত ব্যবহার করি নাউন বা নাউন ফ্রেজের রিপিটেশন পুনরাবৃত্তি এড়ানোর জন্য। তাহলে দা বুক অন দা টেবল, এখানে এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ। এখন এর সামনে প্রেপোজিশন বসা, এটা টাক্সারিলি হলো প্রেপোজিশনাল ফ্রেজ, মানে প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ, এটা টাক্সারিলি প্রেপোজিশনাল ফ্রেজ। এইটা যদি কোনো নাউনকে মডিফাই করে, এই যে নাউনকে যে কোন বইটা নির্দিষ্ট করতেছে, টেবিলের উপরে থাকা বইটা, তখন এইটুকু অন দা টেবল এটা হয়ে যাচ্ছে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ গঠন করা জানলে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করতেও পারবো প্রেপোজিশন বসিয়ে, এবং ওটা যদি নাউনকে মডিফাই করাই তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আর এটা যদি ভার্বকে মডিফাই করাই, দেখেন the book is on the table, is on the table, এই যেটা ভার্বকে মডিফাই করতেছে, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, বইটা কোথায় আছে, টেবিলের উপরে। এই যে প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ, এটা মডিফাই করতেছে ভার্বকে, ঠিক আছে। তাহলে তার মানে এটা কোথায় আছে, হোয়ার এর উত্তর আসতেছে অ্যাডভার্ব হতে গেলে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বইটা কোথায় আছে, টেবিলের উপরে। আর উপর সারফেসে থাকা মানে আমরা সাধারণত অন ব্যবহার করি। তাহলে এখানে বুঝতে পারছেন সে বইটা পড়া কখন, এখানে হোয়েন এর উত্তর আসতেছে, হোয়েন সিং দ্য মুভি, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দেখেন হি হ্যাজ এর অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অ্যান ইমপ্রেসিভ রেকর্ড, ঠিক আছে। এইটা একটা নাউন ফ্রেজ, এই যে প্রিপোজিশন অফ অ্যাচিভমেন্ট, এটুকু পুরোটা মিলিয়ে আবার নাউন ফ্রেজ, এটা বসছে এর অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে। ঠিক একইভাবে দেখেন দ্য এয়ার লাইন, এটাও নাউন ফ্রেজ, হ্যাজ আ গুড সেফটি রেকর্ড, এই যে নাউন প্লাস নাউন, তার আগে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে এইটাও নাউন ফ্রেজ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস, ঠিক আছে, নাউন ফ্রেজ। তারপরে আসেন এ হাই প্রপোর্শন, এখানে দেখেন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এটা একটা নাউন ফ্রেজ। আওয়ার স্টাফ, এইটা একটা নাউন ফ্রেজ, দুটাকে যুক্ত করে এটা পুরোটাই একটা নাউন ফ্রেজ। এখন মজার বিষয় দেখেন, হাই প্রপোর্শন এটুকু যদি আবার করা হয় প্রিপোজিশন প্লাস নাউন, পূর্বটাকে মডিফাই করালাম, তখন এটুকু হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে দেখেন, এখানে ছিল হাই প্রপোর্শন অফ আওয়ার স্টাফ, আর এখানে দেখেন হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি ইজ নিডেড, মানে কি সর্বোচ্চ কি দরকার, শুদ্ধতা দরকার, হাই ডিগ্রি সর্বোচ্চ পরিমাণে। তাহলে এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে যুক্ত করলে এটা পুরোটাই হয়ে গেল নাউন ফ্রেজ, এটা এর সাবজেক্ট হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে নাউন ফ্রেজ গঠন করা জানলে আমরা যেমন ভার্বের সাবজেক্ট করতে পারবো, অবজেক্ট করতে পারবো, প্রিপোজিশনের অবজেক্ট করতে পারবো, কমপ্লিমেন্ট তৈরি করতে পারবো, আবার অ্যাডভার্বিয়াল বানাতে পারবো, অ্যাডজেক্টিভ ফ্রেজও বানাতে পারবো। এই উদাহরণগুলো আপনারা দেখে নেন, এগুলো আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে। এই যে এইগুলো নাউন ফ্রেজ, ঠিক আছে, নাউন ফ্রেজ, এটুকুও নাউন ফ্রেজ। এই যে দেখেন এটাও আবার নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট। দেখেন মোস্ট অফ দা পিপল অফ দা কোর্স, মানে কি এই কোর্সটার অধিকাংশ লোকজনই কি ছিল, প্রফেশনাল উইমেন, প্রফেশনাল উইমেন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও নাউন ফ্রেজ, কিন্তু একটা কমপ্লিমেন্ট। দেখেন এটা হলো সাবজেক্ট, এখানে নাউন ফ্রেজ আছে একটা দুইটা, এই যে প্রিপোজিশন দিয়ে নাউন ফ্রেজ গুলোকে যুক্ত করেছে, ঠিক আছে, পুরোটা মিলিয়ে নাউন ফ্রেজ, কারণ এর সাবজেক্ট হয়েছে। আর এখানে দেখেন প্রফেশনাল উইমেন, এখন এটাও দ্বারা এই বি ভার্বের জায়গায় আমরা ইজিক্যাল টু বসাতে পারবো, তার মানে মোস্ট অফ দা পিপল অন দা কোর্স, এরাই হচ্ছে প্রফেশনাল উইমেন, তার মানে এটা কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন বা নাউন। এটা কিসের গঠন, নাউন ফ্রেজের গঠন। আর যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করার জন্য এর আগে আমরা ব্যবহার করতে পারি ইন্টেন্সিফায়ার, টু, ভেরি, মাচ, এগুলো, তো এটা মিলিয়ে তখন হবে এরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে যদি ইন্টেন্সিফায়ার থাকে অথবা পরে প্রিপোজিশন প্লাস, তো পুরোটা মিলিয়ে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখতে হবে এর হেডটা কি, মানে আসলে এ কি মিন করতেছে। ইফ ইট ইজ এ লিগ্যাল ম্যাটার, এই যে দেখেন এই ইটের কমপ্লিমেন্ট হিসেবে লিগ্যাল ম্যাটার, ইউ নিড টু সিক
ঠিক আছে, দরকার। এখন দেখেন ইউনিট টু সিক দরকার, এটা অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ। আবার এই সিকের হিসেবে প্রফেশনাল অ্যাডভাইস, এটাও নাউন ফ্রেজ। এই নিড অবজেক্ট নিয়েছে পুরাটাকে, ভালো কথা। আবার এই সিক অবজেক্ট নিয়েছে প্রফেশনাল অ্যাডভাইসকে। তো ভাঙা এবং গড়া আমাদেরকে জানতে হবে। আরো বড় আকারের একটা নাউন ফ্রেজ দেখে দেখেন, মাই ফাদার্স পসেসিভ হলো, ঠিক আছে, ডেথ, এটাও নাউন ফ্রেজ। হ্যাড আ প্রফাউন্ড ইফেক্ট অন আস অল, আমাদের সবার উপরেই প্রভাব পড়ছে, তাহলে দেখেন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। ইটস অ্যান অপরচুনিটি, ঠিক আছে, এটাও নাউন ফ্রেজ। ফর কিসের জন্য, ঠিক আছে, ফর হোয়াট, এই যে দেখেন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো ভালো কথা, ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে কি, পেশাগত উন্নতির জন্য এটা একটা কি সুযোগ, তাহলে এটা ইটের কমপ্লিমেন্ট, অ্যান অপরচুনিটি, ঠিক আছে। এখানে দেখেন নাউন ফ্রেজ থেকে কি হবে, ডিমান্ড, ঠিক আছে, নাউন ফ্রেজ। ইজ হাই, তাহলে এটা কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন কখন, ডিমান্ডটা চাহিদাটা কখন উচ্চ থাকে, অ্যাট দিস টাইম অফ দ্য ইয়ার। এখানে দেখেন নাউন ফ্রেজ হলো দিস টাইম, ঠিক আছে, ইয়ার নাউন ফ্রেজ। এই যে প্রিপোজিশন দিয়ে যুক্ত হলো, এটা পুরোটা মিলিয়ে আবার হলো নাউন ফ্রেজ, এর সামনে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, তার মানে এটা হলো হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না অ্যাডভার্বিয়াল। তাহলে দেখেন ডিমান্ড ইজ হাই, ডিমান্ডটা উচ্চ কখন, এই অ্যাট হাইটার সময়কে বোঝাচ্ছে, ঠিক আছে, কখন, ওয়েনের উত্তর, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মানে প্রিপোজিশনাল ফ্রেজ গুলো গঠন হয় প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে, এদের কাজ যদি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, আর কোন নাউনকে মডিফাই করলে এরা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দে ওয়ার ফ্লাইং, তারা উড়ছিল কোথায়, দেখেন তারা উড়ছিল, এখানে এর মিনিং শেষ, তারা উড়ছিল অ্যাট হাই অল্টিটিউড। তো এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ, এই যে শুরুতে প্রিপোজিশন, আর এটা মডিফাই করতেছে ফ্লাইকে, যে উচ্চতায় একদম, মানে হাই অল্টিটিউড মানে খুবই উঁচু উচ্চতায় আর কি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ডিল উইথ দা প্রবলেম, এখন সে প্রবলেমটা দেখেন, এটুকু আমাদের গ্রুপ ভার্ব, এটা নাউন ফ্রেজ অবজেক্ট হিসেবে বসছে, ভালো কথা, বা কমপ্লিমেন্ট হিসেবে। ইন আ হাইলি প্রফেশনাল ওয়ে, তাহলে এ হাইলি প্রফেশনাল ওয়ে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনার, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন দেখেন এর সামনে আছে প্রিপোজিশন, তাহলে এটা নাউন ফ্রেজ, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা মডিফাই করতেছে কাকে, এটা মডিফাই করতেছে ডিল উইথ কে, মানে সামলানো, ম্যানেজ করা, সে সমস্যাটা কিভাবে সামলায়, ইন এ হাইলি প্রফেশনাল ওয়ে, মানে খুবই পেশাগত ভাবে, তার মানে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইভাবে আপনারা নাউন ফ্রেজ গুলো গঠন করতে পারবেন, বুঝলে আসলে কঠিন কিছু না। দেখেন এখানে যদি আমরা বলতাম হি সেন্ট হার এ রোজ, খালি এটুকু দিত, হি সেন্ট হার এ রোজ, তাকে একটা, এখন আমরা করতেছি কেমন রোজ দিল, লাল গোলাপ। অনেক সময় একটা ইয়েতে ফুলের ইয়েতে দুটা গোলাপ থাকতে পারে, কিন্তু সে একটাই পাঠাইছে লম্বা লম্বি, তো এটাই সিঙ্গেল রেড রোজ, আরো স্পেসিফাই করলো, এখানে রেডটাও অ্যাডজেক্টিভ, সিঙ্গেলটাও অ্যাডজেক্টিভ। তো দেখেন ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড আছে, কিন্তু দুটোই অ্যাডজেক্টিভ। আসলে আমাদেরকে দেখতে হবে কে কাকে, এই সিঙ্গেলটাও রোজকে মডিফাই করতেছে, রেডটাও রোজকে মডিফাই করতেছে। কিন্তু যখন ওই যে এ হাইলি প্রফেশনাল, এই হাইলিটা মডিফাই করতেছে প্রফেশনালকে, এই কারণে হাইলিটা অ্যাডভার্ব। কিন্তু এই জায়গায় সিঙ্গেলটাও রোজ, রেডটাও রোজ, এ কারণে দুটোই অ্যাডজেক্টিভ। এটা পুরোটা মিলিয়ে হচ্ছে নাউন ফ্রেজ। এখানে দেখেন হি ইজ আ রাইজিং ইয়াং পলিটিশিয়ান, এই রাইজিং ও পলিটিশিয়ান, ইয়াংটাও পলিটিশিয়ান, ঠিক আছে, এই দুটোই অ্যাডজেক্টিভ। এগুলো এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখেন হি সেন্ট হার, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তাকে কি পাঠালো, এ সিঙ্গেল, এটা হচ্ছে নাউন ফ্রেজ ডাইরেক্ট অবজেক্ট। এখানেও এটা দেখেন হি ইজ আ রাইজিং, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে, সে উদীয়মান তরুণ রাজনীতিবিদ, এখানে হি ইজ মানে ইজিক্যাল টু ব্যবহার করা যাচ্ছে, এটা কমপ্লিমেন্ট। তো নাউন ফ্রেজের স্ট্রাকচার গুলো আশা করি আপনারা বুঝে গেছেন, এরপরে আর প্রবলেম হবে না। দেখেন উপরে আরেকটা আছে, হিজ লেটেস্ট নভেল, তাহলে পসেসিভ, অ্যাডজেক্টিভ, নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট। অলরেডি এটা অ্যাডভার্ব বোঝাই যাচ্ছে, অলরেডি অ্যাডভার্ব হিসেবেই ব্যবহার হয়। তারপরে আসেন আর হ্যাভিং সাকসেস, তার মানে এখানে ইজ ইকুয়াল টু, এটা এইটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তার মানে এটা সাবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে দেখেন মাস ট্রাফিক, দেয়ার ওয়াজ নট মাস ট্রাফিক, তাহলে ডিটারমিনার প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ, তাহলে এটা একটা ক্লজ, এটা মেইন ক্লজ, সো কোঅর্ডিনেটিং কনজাংশন, এইটা আর একটা ক্লজ, ঠিক আছে। উই মেড গুড প্রোগ্রেস, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ এর অবজেক্ট হিসেবে।
উপরেটা দেখেন উই হ্যাভ মেড গ্রেট প্রোগ্রেস, তাহলে গ্রেট প্রোগ্রেসটা নাউন ফ্রেজ কিসে? ঠিক আছে, কন্ট্রোলিং ইনফ্লেশন। ঠিক আছে, কন্ট্রোলিং ইনফ্লেশন এর অবজেক্ট হিসেবে বসছে ইনফ্লেশন, তাহলে এটাও নাউন ফ্রেজ। এখন এই যে প্রিপজিশন যুক্ত করছে এই নাউন ফ্রেজ, এটা পুরোটাই নাউন ফ্রেজ, এটা পুরোটাই বসছে অবজেক্ট হিসেবে। তো নাউন ফ্রেজ গঠন নিয়ে আপনাদের আর প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, এখানে একটা মজার বিষয় দেখেন, হি সিক এন্ড নিডস রাউন্ড দা ক্লক কেয়ার। এখানে কেয়ার কিন্তু নাউন, আর রাউন্ড দা ক্লক এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই যে পার্ট টাইম এগুলো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যখন দুটো অ্যাডজেক্টিভ হাইফেন দিয়ে বসে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে, ল অ্যাবাইডিং, এরা কিন্তু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সেক্ষেত্রে এরা নাউন ফ্রেজ। এখন এখানে একটা বিষয় দেখেন নাউন ফ্রেজ কিভাবে নিলাম। প্রথমে সাচ অ্যাকশন, ডিটারমিনার প্লাস নাউন এগেইনস্ট ল অ্যাবাইডিং সিটিজেন, মানে কি আইন পালনকারী বা আইন মান্যকারী নাগরিকদের বিরুদ্ধে সাচ অ্যাকশন, এমন পদক্ষেপ কি করা হবে না? উইল নট বি টলারেটেড, সহ্য করা হবে না। এই যে উইল নট বি টলারেটেড, এই যে ভার্ব ফ্রেজ, এর সামনে পুরোটাই এটা নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে। এখানে একটা বিষয় দেখেন, আই নিড এ পেয়ার অফ ট্রাউজার, নিউ ট্রাউজার। এই নিউটা কিন্তু এই জায়গায় আসবে না, এই জায়গায় আসবে না যে আই নিড এ পেয়ার অফ নিউ ট্রাউজার্স হবে না, যে আমার নতুন ট্রাউজার। এই নিউকে ব্যবহার করতে হবে পেয়ারের আগে, নিউ পেয়ার অফ শুজ, আমার একজোড়া নতুন জুতা দরকার, আই নিড এ নিউ পেয়ার অফ শুজ, মানে এ পেয়ার অফ নিউ শুজ হবে না, যদিও পিসি দাসের বই এটা ভুল আছে। এই যে হোয়াট ইউ নিড, এটা সাবজেক্ট, এখানে যেহেতু ফাইনাইট ভার্ব নাই, নাউন ফ্রেজে দেখবেন ফ্রেজ মানে কি, এখানে ভার্ব অনুপস্থিত, তাহলে হোয়াট ইউ নিড তোমার যা দরকার, ইজ সাম টেন্ডার লাভিং কেয়ার, ডিটারমিনার, ঠিক আছে, টেন্ডার লাভিং কেয়ার, এইগুলো অ্যাডজেক্টিভ, এটা নাউন, তার মানে এটা পুরোটাই নাউন ফ্রেজ। এখানে নাউন ক্লজ হইছে সাবজেক্ট, আর এখানে নাউন ফ্রেজ হইছে কমপ্লিমেন্ট। এখানে দেখেন আই রিয়েলি মিস, রিয়েলি মডিফাই করতেছে মিস কে, এটা অ্যাডভার্ব, তাহলে মিস করি কি, মিস করি সিইং দেয়ার হ্যাপি ফেসেস, এটা পুরোটাই নাউন ফ্রেজ। এখন যদি এখান থেকে আসে, এটাও নাউন ফ্রেজ, ঠিক আছে, জেরান্ডের অবজেক্ট হিসেবে। এই যে দেখেন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে, স্মাইলিং এটা অ্যাডজেক্টিভ, এই যে এটা নাউন, ফেসেস তাদের হাসি মাখা খুশি মানে সুখী মুখগুলো, তাহলে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। এই হ্যাপি ফেস, স্মাইলিং ফেস, এই দুটোই কি করতেছে, এই ফেসকে মডিফাই করতেছে, এই জন্য এই দুটোই অ্যাডজেক্টিভ। এই মিসের অবজেক্ট হিসেবে এটা পুরোটাই নাউন ফ্রেজ। আবার সিং এর অবজেক্ট হিসেবে এটাও নাউন ফ্রেজ। ইজ known to the police নাউন ফ্রেজ বিকজ অফ প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে পুরোটাই নাউন ফ্রেজ। ইজ ডিটারমিনার প্রিভিয়াস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ক্রিমিনাল অ্যাডজেক্টিভ, এটা নাউন, ক্রিমিনাল রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড, ঠিক আছে, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এই যে দেখেন হি ওয়াজ এ ভেরি স্কলারলি, ভেরি মডিফাই করতেছে এটাকে, এটা অ্যাডভার্ব, কিন্তু স্কলারলি ম্যান, ইয়ং ম্যান, এই দুইটা আবার অ্যাডজেক্টিভ। তো আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রে সাধারণ বোঝানোর ক্ষেত্রে যে হি ইজ এ ভেরি গুড বয়, ওই সূত্র সব ক্ষেত্রে খাটবে না। এবারে দুটো কোশ্চেন আপনাদেরকে সলভ করে দিই, নাউন ফ্রেজ সংক্রান্ত, না একটু আলাদা। এই প্রশ্নটার আনসার নিয়ে বিতর্ক ছিল, আমি এই প্রশ্নের আনসারটা দিয়েছি বি, মাস্টার বই দেখবেন ইজ আছে এ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং ইন দা ফিল্ড। এখন এটা নিয়ে একসময় 20 সালে অনলাইনে একটা শ্রেণী আমার বিরুদ্ধে হুলস্থুল লাগিয়ে ফেলছিল, আমি ওদেরকে বুঝাতে পারি না যে এই প্রশ্নটা এখান থেকে করা। প্রশ্নটা দেখেন, এই যে এ লট, এ গ্রুপ, এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। এই যে রেন অ্যান্ড মার্টিনের বইয়ের যে উদাহরণ, এ নাম্বার অফ বয়েজ ওয়ার কট কপিং আর দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ ইন হিজ ক্লাস। প্রশ্নকর্তা নিয়েছে এখান থেকে এখানে দেয়ার ইজ এ লার্জ নাম্বার বয়েজ, আর এখান থেকে নিয়েছে প্লেইং ইন দা ফিল্ড, এই যে প্লেইং ইন দা ফিল্ড নিয়ে এই প্রশ্নটা বানিয়েছে। ইংরেজির যা কমন সেন্স আছে এই জায়গা থেকে এই প্রশ্ন দুটা উদাহরণ যুক্ত করে বানানো ব্যাপার না। তো অনেকের কথা এটা হবে এমজি অনুসারে, এটা মডার্ন গ্রামার বা মডার্ন ইউজেজ অনুসারে, কিন্তু প্রশ্নকর্তা উত্তর নিয়েছে এইটা টিজি অনুসারে। ঠিক আছে, এখন দেখেন উপরের উদাহরণ, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি সঠিক দিয়েছিলাম, অন্যান্য প্রকাশনীগুলো এটা অক্সফোর্ড ডিকশনারির কোন ওয়ার্ড থেকে, ইকুয়াল ওয়ার্ড থেকে নেওয়া, আমি একদম ডিকশনারি থেকে হুবহু ফাইন্ড আউট করে রাইট আনসার দিয়েছি। তো এই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে দেয়ার। তাহলে দেখেন এই জায়গায় আমাদের কি ভার্ব নিচ্ছি, ইজ নিচ্ছি, তাহলে আমার এখানে ইজ নিলে কি সমস্যা? এখন এর পক্ষে এই যে দেখেন দেয়ার ইজ আ লার্জ নাম্বার অফ বয়েজ, মাস্টার বই রেফারেন্স দেওয়া আছে পিসি দাস অথবা রেন অ্যান্ড মার্টিন, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটা টিজি। এখন দেখেন এর সংক্রান্ত আরো এক্সাম্পল আছে, যে আমি যে রাইট
এখন প্রশ্নকর্তা কি নিয়েছে আমাকে এইটা দেখতে হবে, আমি একদম সঠিক জানলেই যে দেখা যায় যে আপনি নম্বর পাবেন তা না। তাহলে দেখেন এই যে দেখেন এ লার্জ নাম্বার অফ ইনভিটেশন হ্যাজ বিন, এই যে বি ভার্ব লাগবে, হ্যাজ বিন সেন্ট কেমব্রিজ ডিকশনারি নাম্বার শব্দ থেকে, তাহলে এখানে হ্যাভ বিন হলো না, হলো কি হ্যাজ বিন। দেখেন দেয়ার ওয়াজ এ রেকর্ড নাম্বার, আগে এই নাম্বার অফ কে ঠিক আছে গ্রুপ অফ ওয়ার্ড সিঙ্গুলার গ্রুপ ওয়ার্ডস ধরা হতো, এই যে দেখেন ওয়াজ অক্সফোর্ড ডিকশনারির নাম্বার শব্দ থেকে। দেখেন দেয়ার ইজ অ্যান ইকুয়াল, সরি এটা হবে রেকর্ড, এটা রেকর্ড শব্দ থেকে। দেয়ার ইজ অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, এই যে এটা নাম্বার থেকে, এটাও ভুল হয়েছে, এটা হবে ইকুয়াল থেকে, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ রেকর্ড নাম্বার অফ কনফিসকেশন বাই কাস্টমস অফিসার্স লাস্ট ইয়ার, এটা কনফিসকেশন থেকে, দেখেন কনফিসকেশন থেকে দেয়ার ওয়াজ আ রেকর্ড নাম্বার অফ কনফিসকেশনস বাই কাস্টমস, এখানে দেখেন কাস্টমস স্পোর্টস মানে অ্যাডজেক্টিভ গুলো সাধারণত কি হয় সিঙ্গুলার হয়, কিন্তু ব্যতিক্রম আছে, ঠিক আছে। কাস্টমস অফিসার, ঠিক আছে, কাস্টমস ডিউটি, তারপরে স্পোর্টস সেন্টার, স্পোর্টসম্যান, তো এই জায়গাগুলো কিন্তু কি হবে, এটা প্লুরাল হবে, তাহলে ভার্ব কি হয়েছে সিঙ্গুলার হয়েছে। এখন দেখেন এই যে দা নাম্বার সংখ্যা, এই কিসের সংখ্যা, অফ পার্ট অফ স্পিচ, কিসের ইংলিশ গ্রামারে, এই যে দেখেন এটা পুরোটা মিলিয়ে নাউন ফ্রেজ। আমাদের দা নাম্বারের ক্ষেত্রে ভার্ব কি হয় সিঙ্গুলার হয়, কিন্তু এটা বোঝানোর কারণ দেখেন দা নাম্বার তো ভার্ব সিঙ্গুলার নাই, সমস্যা নেই, দা নাম্বারের পরেও কিন্তু প্লুরাল ভার্বের ব্যবহার আছে, মাস্টার বইয়ে দেখেন রেফারেন্স দেওয়া আছে। তাহলে এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ গঠন করতে পারলে দা প্লাস ডিটারমিনার, ঠিক আছে, নাউন প্রেপোজিশন নাউন, এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, এইটা ইন দিয়ে প্রেপোজিশনকে যুক্ত করলাম, পুরোটা নাউন ফ্রেজ, কার সাবজেক্ট, ইজ এর সাবজেক্ট। তো নাউন ফ্রেজ জানলে আপনি অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন, নাউন ফ্রেজ গঠন, কারণ নাউন ফ্রেজ থেকে আপনি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারবেন যুক্ত করতে করতে। দেখেন প্রথম হলো সংখ্যা, সংখ্যাটা 8, কিসের সংখ্যা, পার্ট অফ স্পিচের সংখ্যা, কিসে পার্ট অফ স্পিচের, ইংলিশ গ্রামারে। তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা কি দিবেন পরীক্ষায়, এটাই দিবেন, ঠিক আছে, এটাও রাইট, এটা ধরেন রাইট, এটা আনসার দিবেন পরীক্ষায়, ঠিক আছে, এক্সামে দিবেন। এই যে এই প্রশ্নটা নিয়ে এক শ্রেণীর মানুষ তখন আমার বিরুদ্ধে অনলাইনে বাজে লেখালেখি, আমি পরীক্ষায় আনসার দিয়েছিলাম কি মাস্টার বই, এইটা রেফারেন্সে দিয়েছিলাম বাংলা একাডেমির, বাংলা একাডেমি লেখাই আছে ওন ব্রাদার, মানে একই পিতা মাতার আর কি সন্তান। এখন অনেকের কথা যে এইটা হবে, প্রফেসর প্রকাশন তাদের বইয়ে দিল যে ওন ব্রাদার ব্যবহার হয় না, এর পক্ষে ফেসবুকে অনেক তাদের দালাল আছে, মানে তা কেউ হয়তো টাকা দিয়ে হতে পারে, অনুষঙ্গিক অন্যান্য প্রকাশনীরও কিছু লোকজন আছে, তারা আনসার দিয়েছে তাদের বইগুলোতে এইটা, কিন্তু এটা রাইট, নর্মালি রাইট, কিন্তু এখানে জোর দিয়ে বোঝাচ্ছে সে আমার আপন ভাই, ভাই মানে ভাই, যেমন আমার ক্ষেত্রে বলি আমার আপন ভাই আছে, সৎ ভাই আছে, যখন বলবো যে আমার ভাই আমার ভাই, যখন বলবে নিজের মানে ওন, তো সেক্ষেত্রে হ্যাঁ সে আমার আপন ভাই, সে আমার স্টেপ ব্রাদার, হি ইজ মাই ওন ব্রাদার, হি ইজ মাই স্টেপ ব্রাদার, মানে সে আমার আপন ভাই, সে আমার সৎ ভাই। তো এই যে জোর দেওয়ার ক্ষেত্রে, ইমফ্যাসিস দেওয়ার ক্ষেত্রে, তো রাইট আনসার কি দিবেন, এইটা, বিটা হলো আপনাকে পরীক্ষা আনসার করতে হবে, এটাও ভুল না, কিন্তু এটা এই জায়গায় নেওয়া যাচ্ছে না। দেখেন ওরা যে ব্যবহার করে অক্সফোর্ডে, দেখেন ইনফরমাল, তো ইনফর্মে দেখেন হি ইনফর্ম অন হিজ ওন ব্রাদার, ইনফর্ম অন মানে কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে কারো বিরুদ্ধে অভিযোগ জানানো, সে তার আপন ভাইয়ের বিরুদ্ধে, তাহলে হি ইজ ওন ব্রাদার, আপন ভাইয়ের বিরুদ্ধে, ঠিক আছে। দেখেন হি ডিডন্ট এক্সপেক্ট, সে প্রত্যাশাই করেনি, হিজ ওন মাদার, তার আপন মা, টু শপ হিম মানে কি, এই সব মানে ইনফর্ম অন, শপ হিম টু দা পুলিশ, ঠিক আছে, পুলিশের কাছে তাকে ধরায় দিবে। এবারে দেখেন হাউ কুড ইউ সিঙ্ক টু স্টিলিং মানি, মানে কি তুমি কিভাবে এতটা নিম্ন কাজ করতে পারলা টাকা চুরি করার মতো, ফ্রম ইউর ওন মাদার, এটা ম্যাকমিলান ইংলিশ ডিকশনারি সিঙ্ক শব্দ থেকে। দেখেন হোয়াট কাইন্ড অফ ম্যান উড বিট্রে হিজ ওন সিস্টার, এই যে দেখেন ওন সিস্টার টু দা পুলিশ, এই বিট্রে মানে কারো বিরুদ্ধে তথ্য দিয়ে ধরায় দেওয়া, এই যে দেখেন বিট্রে মানে সব, আবার মানে ইনফর্ম অন হিজ ওন সিস্টার টু দা পুলিশ। তাহলে ওনের যে ব্যবহার আছে, এটা আমি অক্সফোর্ড কেমব্রিজ এই যে লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ ডিকশনারি রেফারেন্স দেওয়ার পরেও তখন এই যে কিছু অমানুষ আছে, এদের কামই হলো ফেসবুকে আমার বিরুদ্ধে নোংরামি কর। এই নোংরামিটা আমি বই লিখে আসা মানে 2010 সাল থেকেই দেখে আসতেছি। প্রথম চুলকানির কারণটা তারা চাই যে আমি কেন ল স্টুডেন্ট হয়ে বই লিখলাম আর এত কম বয়সে, এই যে চুলকানিটা সহ্য করতে করতে অনলাইন প্ল্যাটফর্মে আমি অ্যাক্টিভ হয়েছি 2018 সালে একটা শাওমির ফোন কেনার পরে। তখন থেকে একটা শ্রেণী আমার রাইজিং, মানে আমার পোস্ট আমি দিলে দেখা যায় 4000, 5000, 10,000, 20,000, 50,000 লাইক করতে একসময়। তো যাক আমি বিভিন্ন গ্রুপে পোস্ট দিতাম, গ্রুপ আলারও একসময় যখন গ্রুপগুলো বড় বড় হয়ে গেছে 8 লাখ 10 লাখ, এরাও টেকনিক্যালি আমাকে বের করে দিয়েছে, যাকে বলে গাদ্দারি। পরে আমার এই মাস্টার ইংলিশে যে পেজটা
প্রথমে খুলছিলাম আমি এতটা বুঝি নাই, পরে আমি এই পেজটাকেই 20-21 সাল থেকে পুরো দমে চালু করার পর এখন তো দেখেন 6 লাখের উপরে ফলোয়ার আছে। তো আসলে যার কোয়ালিটি আছে, ওই যে আল্লাহ যাকে উঠায় দুনিয়ার অন্য কেউ তাকে ঝুলিয়ে নামানো অসম্ভব। পা ধরে ঝুলিয়ে আপনি কি করবেন? এবার আসেন ম্যাথ শেখানোর কথা আপনাদেরকে। আমি আজকে ম্যাথ শেখাই আপনাদেরকে। ম্যাথের আগে কিছু বিষয় বলে রাখি। আমি হাই স্কুলে যখন গণিত করতাম, যেভাবে হোক আমি সূত্র ফেলে অঙ্কগুলো মিলিয়ে দিতাম, আমার স্যারের পছন্দ হতো না। তা আমার পরবর্তীতে আমার ছোট ভাইও ওই হাই স্কুলে পড়ছে, আমার ছোট ভাইকে আমার ম্যাথ টিচার বলতো যে তোমার ভাই অঙ্ক করতে জানে, কিভাবে কিভাবে সব মিলিয়ে দেয়, কোনো মানে তাল নাই, ম্যাথের কোনো সিকোয়েন্স নাই। তা আমি এসএসসি তে দুর্ভাগ্যজনক ভাবে A- পাইছিলাম। তা আমি আমার স্যার বলতো তুমি একদমই ম্যাথে দুর্বল, তুমি যেন কলেজে সায়েন্স নিও না, তুমি সায়েন্স পড়ার অযোগ্য। তো যাক, ব্যাপার না। এখন আমি স্যারকে বলতাম, স্যার যিনি আমার খাতা দেখছেন উনি নোট গাইড পড়া বান্দা, উনি ম্যাথ বুঝেনি না। তো যাক, পরে আমি যখন সায়েন্স নিলাম স্যারের সাথে দেখা হতো, স্যার বলতো তুমি সায়েন্স নিছো গে, তুমি তো একদমই ম্যাথে গাধা। তো পরে আমি কিন্তু কলেজে 2 বছর কলেজে নাই। আমি টেস্ট পরীক্ষার পরে মানে একটা মানে ইনসিডেন্টের পরে আমার কপাল ভালো, সৌভাগ্যক্রমে আমি মানে ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছিলাম সুলতান স্যার নামে এক স্যারের কিছু শর্ত সাপেক্ষে। উনি 3টা কন্ডিশন দিয়েছিল, আমি 3টা কন্ডিশনে ইনশাল্লাহ অসাধারণ ভাবে পূরণ করছিলাম। মানে সবাইকে চমকে দিয়ে যে আসলে আল্লাহর রহমতে আমার মেধা আছে এবং নিজেকে প্রমাণ করার যোগ্যতা দক্ষতা আছে। খুব কম সময় পেয়েছি, মাত্র মাস 3 মতো এইচএসসির পড়ার সুযোগ পেয়েছি। তো যাক, ব্যাপার না। তো আমি আল্লাহর রহমতে ম্যাথে A+ উঠাইছি, তো এটা আমার দক্ষতা। হায়ার ম্যাথে এইচএসসিতে আমি A+ পাওয়া এটা বিশাল ব্যাপার। আর হাতে সময় মাত্র 2.5 থেকে 3 মাস। তো যেমন দেখেন, আজকে আপনাদেরকে কিছু ম্যাথ দেখাই, এগুলো বিভিন্ন পেজ গুলাতে শেখায়। বাংলাদেশে এমন সমস্যা কি হলো, এই যে আমরা শিক্ষার্থীদের শেখাই, ওরা ফিল করে শিখে না, শর্টকাট শিখতে চাই। শর্টকাট শিখে আপনি কখনোই আহামরি ইমপ্রুভ করতে পারবেন না। আর যেহেতু এমসিকিউ পরীক্ষায় শর্টকাট শিখতে হবে, কিন্তু শর্টকাটটা আপনি কি করবেন, ফিল করে শিখবেন। যেমন ইংরেজি শেখার ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফিল দ্য বিউটি অফ লার্নিং ইংলিশ, ম্যাথের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফিল দ্য বিউটি অফ লার্নিং ম্যাথমেটিক্স। তো এখানেও তাই, যদি আপনি বুঝেন, আমিও কিন্তু প্রিলি দিয়েছি, 6টা প্রিলি দিয়েছি, বিশেষ 2টা কেটে গেছি, কিন্তু 4টাতে টিকছি। তো এর মধ্যে আমি রিটেন একটা পুরোপুরি অ্যাটেন্ড করছিলাম, ফেল করছি রিটেনটা 35তম। আর আমি বই বিক্রি করব, মানে সারাদিন যে পরিমাণে ফোন আসে, মানে প্রফেসরসকেও শিক্ষা দেওয়ার আমার লক্ষ্য ছিল ওইটাই। তো বইটাকে ধরতে গিয়ে আমাকে আমার বিশেষ ক্যারিয়ার ওইদিকে সময়টা আসলেই দেওয়া হয়ে ওঠেনি। এখন যে যতই স্বাভাবিক রিলেটেড এটাই। আল্লাহর রহমতে আজকে এই বই থেকে আমি যা আর্ন করছি, যদি আমি চাকরি করতাম 100তে 100 জনই বলতো সব টাকা ঘুষের টাকা, একটা বই দিয়ে এইভাবে কোটি কোটি টাকা উপার্জন করা যায় না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আল্লাহর রহমতে সর্বোচ্চ বই বিক্রি হয়েছে আমার, এখনো বিক্রি হয় সর্বোচ্চ। আমার বইটা এখন দেখি ক্লাস 7, 6, 7 এর পোলাপানো গ্রামার পার্ট থেকে গ্রামার রপ্ত করার জন্য কিনে। এটা আসলেই অবিশ্বাস্য, ইনক্রেডিবল, আনবিলিভেবল। এটি কি বলছে দেখেন, একটা তেল পূর্ণ, যাক ম্যাথের ক্ষেত্রে বাংলাদেশে অনেক টিচার আছে, আপনারা তাদেরকে ফলো করেন। আমার এমনিতেই মনে হলো যে আসলে আপনাদের কিভাবে ফিল করে শেখা উচিত এটা বোঝানোর জন্য। ম্যাথে অনলাইন প্ল্যাটফর্মে অনেক উল্লেখযোগ্য শিক্ষক আছেন, অনেক লেখক আছেন, তারা পড়ান, আপনারা তাদের কাছ থেকে শিখবেন। আমি জাস্ট আপনাদেরকে মানে মানে এইরকম যে হাউ টু ফিল দা বিউটি অফ লার্নিং ম্যাথ, আমি এটা দেখানোর জন্য 4টা ম্যাথ আমি টাইপ করলাম। কিরকম দেখেন, একটি তেলপূর্ণ পাত্রের ওজন ধরলাম, আমার এই পাত্রটা, এটা একটা পাত্র, এই পাত্রে তেল আছে, ঠিক আছে, তেল পূর্ণ তো পুরোপুরি তো থাকে না। এটা ধরেন পাত্র, এই পর্যন্ত আমার তেল আছে, এই পর্যন্ত। একটি তেল পূর্ণ পাত্রের ওজনটা হচ্ছে 32 কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি। এখন আমার তেল এই যে সরিয়ে দিলাম, অর্ধেক ধরেন, অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি, তাহলে এই জায়গাতে আমার আছে 20 কেজি। পাত্রটির ওজন কত? তাহলে আমাকে দেখতে হবে এই অর্ধেক আর এই অর্ধেক, টোটালটা মিলে পরিপূর্ণ তেল। আর তাহলে আমাকে কি করতে হবে, উপরের অর্ধেক, ঠিক আছে, এই পার্ট, ঠিক আছে, এই পার্ট, তারপরে আমার বাকিটা থাকবে হলো এই পাত্রের ওজন। তাহলে কি করব, প্রথমে বলা আছে দেখেন, একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি, তাহলে 32 টাকা আমাকে কি করতে হবে, আমাকে 20 কেজি বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে, দেখেন তেলপূর্ণ পাত্রের ওজন অর্ধেক তেল সহ, তাহলে কি হবে, আমি অর্ধেক তেলের ওজন পাবো। এখন 32 টাকা যদি আমি 20 বাদ দিই, তাহলে 20 বাদ দিলে কি পাইলাম, আমি 20 বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি অর্ধেক তেলের। তাহলে কতখানি আসতেছে আমাদের, ধরেন 12, 32 হলো আমার টোটাল তেলের। এখন আমি পাত্র সহ এই জায়গায় দেখেন -20 দিচ্ছি, 20-এর মধ্যে কি আছে, আমার অর্ধেক তেল আছে, অর্ধেক তেল প্লাস পাত্র আছে, তাহলে আমার আসতেছে হলো 12 কেজি। দেখেন
12 কেজি হলো আমার অর্ধেক তেলের ওজন, তাহলে 12 কেজি অর্ধেক তেল। আপনারা শর্টকাট করে নিন অন্য জায়গা থেকে, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে 12 কেজি হলো আমার অর্ধেক তেল। এখন এই জায়গায় আমার আছে কি, অর্ধেক তেল আছে, পাত্র আছে। এখন থেকে এই জায়গা থেকে যদি আমি 12 কেজি বাদ দিয়ে দিই, অর্ধেক তেল, এখান থেকে যদি আমি এখন 12 বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, আমার আসবে 8 কেজি। তার মানে 8 কেজি হচ্ছে আমার পাত্রের ওজন। এখানে সহজ বিষয়, 32 কেজির মধ্যে আমার যখন অর্ধেক তেল সহ পাত্রের ওজন হচ্ছে 20 কেজি, তার মানে এখানে আমার পাত্রের ওজন আছে, অর্ধেক তেলও আছে। তার মানে 12 কেজি অর্ধেক তেল, 12 12 24 কেজি হচ্ছে আমার পরিপূর্ণ তেল, আর 8 কেজি হচ্ছে পাত্রের ওজন। তো আসলে ফিল করলে পরীক্ষার হলে খুব সহজেই হয়ে যায়। আর এটা আপনাকে বিভিন্ন ভাবে হয়তো বা এইভাবে শেখায় যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে, এরকম যে 32 মাইনাস 20, তাহলে আমার কি বাইরে হলো, অর্ধেক তেল হলো। এখন অর্ধেক তেল আবার আমি বাদ দেব, তাহলে 12। ঠিক আছে, এখন এই যে 20 টাকা ছোট সংখ্যা থেকে আর এই সংখ্যাটা বাদ দিতে হবে, 20 মাইনাস 12, ঠিক আছে, তার মানে 8। এটাই হলো আমার পাত্রের ওজন। এইভাবে অনেকে শর্ট শেখায় যে অপশন থেকেই আমরা অঙ্ক করতে পারি। তাহলে আবারও একটু বোঝার চেষ্টা করেন যে 32 কেজি আমার হলো তেল পূর্ণ পাত্রের ওজন, এখানে পরিপূর্ণ তেলও আছে। এখন অর্ধেক তেল সহ 20 কেজি, তাহলে অর্ধেক তেল আমি বাদ দিয়ে দিছি, এই পাত্রের অর্ধেক আমি বাদ দিয়ে দিলাম তেলের, ঠিক আছে। তাহলে এই তেলের এখানে কতখানি আছে, তাহলে আমার এখানে 12 কেজি গেছে। তার মানে এখানে 12 কেজি তেল আছে, 20 কেজি মোট ওজন, তাহলে বাদ দিলে আমার 8 কেজি পাত্রের ওজন। ওই একই ফর্মুলা এখানে আরেকটা আছে, দেখেন এইটা, দেখেন এইটা আরেকটু মজাদার। এখানে কি বলছে, একটা বালতির 1/3 ভর্তি আছে, বালতির আগে এইভাবে ভরে নেন, বালতি ধরেন 1/3 ভর্তি আছে, আমার ভর্তি আছে এটুকু, ঠিক আছে।